অপরূপ মাধুরীর স্বপ্ন জাগে, কেন নিজেকে আজ এত নতুন লাগে, জানি না জানি না জানি না। আমার নয়নে একই অপরূপ মাধুরীর স্বপ্ন জাগে, কেন নিজেকে আজ এত নতুন লাগে, জানি না জানি না জানি না। মা রঙ্গে বাজে কোন বিনা, আমি বুঝি তার ঝঙ্কার, সুর বুঝি না। আমার অঙ্গে বাজে কোন বিনা, আমি বুঝি তার ঝঙ্কার, সুর বুঝি না। কেন মন দোলে 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 রে, কেন মন মিতালের ছড়াগে, কেন নিজেকে আজ এত নতুন লাগে, জানি না জানি না জানি না। এই বসন্ত বাতাসে আবেশ লেগে, গোলাপ রঙিন হয়ে উঠলো জেগে, আজ উঠলো জেগে। এই বসন্ত বাতাসে আবেশ লেগে, গোলাপ রঙিন হয়ে উঠলো জেগে, আজ উঠলো জেগে, জানি না কেন জানি না। একই সবুজের ছোঁয়া লাগে অবুঝ মনে, শুধু খেয়ালের সাত রং ঝরে জীবনে। একই সবুজের ছোঁয়া লাগে অবুঝ মনে, শুধু খেয়ালের সাত রং ঝরে জীবনে। আমি এত খুশি কেন রে, আমি এত খুশি কোনোদিন হইনি আগে, কেন নিজেকে আজ এত নতুন লাগে, জানি না জানি না জানি না। লাভলি, চমৎকার গেয়েছেন রেখা দেবী। শুধু চমৎকার না, অপূর্ব, অনবদ্য। ওই হিরণময় কিছু বলছে না যে? না, আমি ভাবছিলাম কথা কইলে সুরের আবেশটা কেটে যাবে, তাই চুপ করে অনুভব করছিলাম। মিথ্যেবাদী, তার চেয়ে বলো না গান তোমার ভালো লাগেনি? একই দীপক বাবু, আপনি? মাফ করবেন, আমি মানে স্যার এখনো ফেরেনি। ঠিক বলতে পারছি না। আচ্ছা আপনি আসুন। আমি তুমি ঠিকই বলেছো হিরণময়, সব জিনিসকে নীরবে অনুভব করেই উপভোগ করতে হয়। গুরুদেব সেই জন্যই কোন অনুষ্ঠানের শেষে হাততালি দেওয়া পছন্দ করতেন না। আচ্ছা সুতাপাদি, কি হয়েছে রেখা? তুমি কি মানুষ বলো তো? কেন? যতক্ষণ জেগে থাকো কেবল বাড়ির কাজ, আর সময় পেলে বই মুখে করে বসে থাকা ছাড়া কি তোমার কিছু কাজ নেই? আর কিছু কাজ মানে? ও সিনেমা থিয়েটার, পার্টি, পিকনিক, হইচই, তুমি তো জানো এসব আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকালকার দিনে মানুষের জীবন যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তখন এই বাড়িটা চারটি দেওয়ালের মধ্যে তুমি বন্দী হয়ে কাটাও কি করে বলো তো? এই যুগে জন্মালো মনটা তোমার সেই মধ্যযুগে পড়ে রয়েছে, জীবনের কিছু জানলেও না বুঝলেও না। বেশ, মেনে নিলাম। এবার কি বলতে এসছি না তাই বলো। বলতে এসছি দীপক বাবু এসেছেন, তাই তোমার খবরটা দিতে এলাম। কিন্তু কাকাবাবু তো এখনো ফেরেনি। আচ্ছা সুতপাদি, তুমি কি আমাকে এই বোঝাতে চাও দীপকবাবু কেবল বাবার কাছে আসেন, আর কি না? আর কি থাকবে মানে কি? দীপকবাবুকে আমি লাইব্রেরিতে বসে রেখেছি, তুমি যত শিখতে পারো তাকে সঙ্গদানে ধন্য করো। দেখো রেখা, আজকাল বড্ড প্রস্তুতি হয়েছি, তাই না?
ডাক্তার চৌধুরীর ওখানে গিয়ে একটু দেরি হয়ে গেল। ও তাই বুঝি তুমি সদর দরজায় এসে দাঁড়িয়ে আছো? আর তোমার মা, সে নিতান্ত অবুঝ এবং একগুয়ে বৃদ্ধাটি, তিনি বোধহয় থানায় খবর দিতে গেছেন। সবটাকে ঠাট্টা করে তোর ফিরতে দেরি হচ্ছে আমাদের ভাবনা হবে না? ভাবনা তো আবার কিছু নেই। তুমি কি এতটুকু বাচ্চা যে হারিকের মতো একটা অ্যাডাল্ট, একটা কলেজের অধ্যাপক, সে কথাটা কোনো গুরুত্বই দিতে চাও না? অধ্যাপকই হোক আর মহামহোপাধ্যায়ী হোক, মায়ের কাছে সে চিরদিন ছেলেই থাকে। আচ্ছা, মুশকিলে পড়েছে তোমাকে আর তোমার মাকে কিনে। চলো খেতে। ওই পরমারাধ্যা মাতামহী ঠাকুরানী অবগত হও যে আমি অর্থাৎ শ্রীমান দীপক গৃহে প্রত্যাবর্তন করিয়াছি। কাপড় জামা বদলে খেতে আস, অনেক রাত হয়ে গেছে। তুমি যাও, মুখে কি ব্যাপার বলো তোমার? আজ এত চুপচাপ যে? একটা কথা বলবো দীপু, রাগ করবি না তো? আরে রাগ করবো কেন, বলো না কি ব্যাপার। বলছিলাম, তিনি তোর বাবা, তিনি যদি আমাদের উপর কোনো অন্যায় করে থাকেন, সেই বিচার করবার অধিকার তো আমাদের নেই বাবা। মা তুমি তোদের বাপ ছেলে কোনোদিন পরিচয় হবে না, এ আমি ভাবতেও পারছি না দীপক। আমার সময় তোলা একটা ফটো আছে আমার, না মা, এরপর অন্য যিনি আমার মার উপর এত বড় অবিচার করতে পারেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি আমার কেউ নন। না না, তা হয় না। তোদের বাপ সম্পর্ক, রক্তের সম্পর্ক। তুই বিদ্যান, বুদ্ধিমান, এটা কেন বুঝিস না? একটা কথা জিজ্ঞাসা করি না, তুমিও বা এত করে স্বামীর মঙ্গলের জন্য বাবা, তার মঙ্গলের জন্য আমি সব দুঃখ কষ্ট হাসি মুখে মেনে নিই। কি জানি না, এতখানি মহত্ববোধ আমার মধ্যে নেই। আমি জানি যে সম্পর্ক এই জীবনের মতো শেষ হয়ে গেছে তার জেদ টেনে কোনো লাভ নেই। হরে দীপক, অমন কথা বলিস নি। এই যে তোর জন্ম পরিচয়, তোর বংশ পরিচয়, এই যে তুই অস্বীকার করবি কেমন করে? না মা, আমি তোমার, সেই আমার সবচেয়ে বড় পরিচয়। এতটা কাল আমি তাই জেনে এসেছি, বাকি জীবনটা আমি তাই জানি। এর বেশি আর আমার কিছু জানবার প্রয়োজন। কি হয়েছে তাবু? কেবলই দেখছি তুই ছটফট করছিস। না না, তুই হতে পারে না। ছেলে বাপের পরিচয় পাবে না, পরিচয় জানবে না, আমি কিছুতেই হতে দেবো না। কি বলছিস তুই? মা, আজ দীপককে আমি ওর কথা বলতে গেছিলাম, কিন্তু ছেলেবেলা থেকে তোমরা সকলে ওর মনটাকে বাপের বিরুদ্ধে এমন ভাবে তুলেছ, সে আজ আমার কোনো কথাই শুনতে চাইল না। এই ভয়ে আমি ওর পরিচয় দীপকের কাছ থেকে গোপন রেখেছিলাম। কি জানি পরিচয় পেয়ে যদি অভিমান হয়, সে ওকে অপমান করে বসে, সে বিচ্ছেদ আর কোনোদিনই কিছু হতে থাকতো। তাতেই বা কি রাজ্যে লাভ হতো শুনি? স্বামীর কর্তব্য, বাপের কর্তব্য, কোনটা সে করেছে? না মা না, সব দোষ আজকে তার উপর চাপিও না। বলিনি, কিন্তু তোমাদেরও কি উচিত ছিল না বিয়ের আগে সবকিছু তাকে জানিয়ে দাও? কি বললি? আমি যে জন্মের মতো অন্ধ হয়ে যাব, এ কথা ডাক্তারেরা বাবাকে তো অনেক আগেই জানিয়েছিলেন। তাহলে তোমরা তাকে জানাওনি কেন? আমার কাছে বা গোপন করেছিল কেন? আর যদি আমি না হয়ে উনি জন্মের মতো অন্ধ হয়ে যেতে, তাহলে তোমার কি মনে হতো মা? জীবন ভরে এই লজ্জা অপমান আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। স্বামী ত্যাগ করে গেছে, আমার ছেলে তার বাপের পরিচয়টুকু জানে না। তুই এত বড় কথাটা বলতে পারলি? আমরা যা করেছি সে তো তোরই মুখের দিকেছে, তোরই সুখের জন্য। আমার সুখের জন্য, আমার মুখের দিকে পারলে কি মা তোমার মেয়েকে সুখী করতে? অন্তত যদি আমাকে সত্যি কথা একবার বলতে। মা আমার কথা শুন, আমার কথা শুন করে কিছু বলছে না।
আবার বলবো? আমার যা বলবার কথা তা ওই সমুদ্রের ঢেউগুলোই তো বলে দিচ্ছে। অত কাব্য বুঝি না, সোজা কথা বলো। বলছি যে আমার ভাবনাগুলো তোমার মনের দরজায় বারবার আছাড় খেয়ে ফিরে আসছে, ঠিক ওই ঢেউগুলো। কিন্তু তবু তুমি আর কত চাও? অনেক অনেক চাই। আপনাদের ডাকছেন। মামি, তুমি আমাদের ডাকছিলে? হ্যাঁ। কি তোমরা যে বাড়ির ভিতরে আসতেই চাও না? কটা বেজেছে খেয়াল আছে? কি জানেন মাসিমা, খোলা আকাশের নিচে সমুদ্রের গান শুনতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সময়টা বুঝে থেমে গেছে। শুধু কাব্য চর্চা করলে তো পেট ভরবে না। আগে খাওয়া দাওয়া ছেড়ে নাও, তারপর যত খুশি কাব্য করো, আমি একটু আপত্তি করবো না। তাহলে মোটামুটি ওটা ঠিকই আছে, কি বলো দীপক? হ্যাঁ তাহলে ফোর্থ চ্যাপ্টারটা ধরা যাক। সুতপা, গোলাটা কিরম যেন আটকে যাচ্ছে মা। আর এক কাপ। 5 কাপ হয়ে গেছে। আর এক কাপে তেমন কোনো ক্ষতি হবে না মা, কি বলো দীপক? দেখো দীপক, আমি বলি কি তুমি কোনো একবার ইউরোপটা ঘুরে এসো। ইউরোপ হচ্ছে আধুনিক জ্ঞানের তীর্থশালা। কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন স্যার। অত টাকা? ধরো আমি যদি তোমার টাকার ব্যবস্থা করে দিই। আপনি? না স্যার, তা হয় না। কেন হয় না দীপক? আপনার বড় ছেলে বিলেতে রয়েছেন, তার সমস্ত খরচ তার উপর। না না, তুমি যে ভাবছো তা মোটেই নয়। তাছাড়া এত টাকা যোগান দেওয়ার সামর্থ্যই বা আমার কোথায়? দেখছো তো ছেলেকে বিলেত পাঠিয়ে হিমশিম খাচ্ছি। কথাটা তোমাকে খুলেই বলি, দেখো আমার এক বন্ধুর কিছু টাকা তার মেয়ের বিয়ের জন্য আমার কাছে গচ্ছিত। ধরো তুমি যদি। না স্যার, তা সম্ভব না। কেন সম্ভব নয় দীপক? আমি বলছি সে মেয়ে সব দিক থেকে তোমারই উপযুক্ত। না স্যার, সে কথা নয়। তবে ও, তুমি টাকা নেওয়ার কথা ভাবছো? আরে এ তো তুমি নিজে নিচ্ছ না, তারাই সন্তুষ্ট চিত্তে দিচ্ছে তাদের জামাইকে। আমায় মাফ করবেন স্যার, আমার পক্ষে আপনার এই প্রস্তাব গ্রহণ করা একেবারে সব নয়। না স্যার, কিন্তু এর বেশি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না স্যার। আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না। চললেন? হ্যাঁ। আচ্ছা, তুমি হঠাৎ কোথাও উদা হয়ে গেছিল বলো তো? সেই খেয়াল আছে আপনার? সবসময় যে সব দিকে লক্ষ্য থাকে তা নয়, কিন্তু আমি অনুভবই বুঝতে পারি। একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না তো? আমাকে দেখলে খুব রাগী মানুষ বলে মনে হয় তো? বলো, কি বলবো? একটু আগে কাকাবাবু আপনাকে যে প্রস্তাব করেছেন, আমি কিন্তু সব শুনেছি। আমার উত্তরটাও নিশ্চয়ই শুনতে পেয়েছি। তা শুনেছি, কিন্তু কাকাবাবু তো এমন কোনো কঠিন প্রস্তাব করেননি। আপনি যখন জীবনে উন্নতি করতে চান। আমার একটা কথা জবাব দেবে শুধু? বলুন। ধরো আমার জায়গায় যদি তুমি হতে, এই প্রস্তাব রাজি হতে পারতে। কিন্তু অনুগ্রহের দান যেভাবে আসুক না কেন, সেটা অনুগ্রহের দানই থেকে যায়, নয় কি? আমি অতটা ভেবে বলিনি। আপনি বড় হবেন, আপনার উন্নতি হবে, এই কথাটাই আমার মনে ছিল। আমি তাহলে চলি। হ্যাঁ,
আমরা তো হ্যাঁ খোকা বিলে ফেলেও না না গেছে। যাক নিশ্চিন্ত হলাম। কলেজে যাওয়ার পথে ব্যাংকে একটা ইনস্ট্রাকশন। আমি বলছি লেখাপড়া শিখবে না আমি বলছি ঘোড়া কর। না, লেখাপড়া শিখবে পট না আমি বলছি ঘোড়া করবে। হয়ে গেছে। হ্যাঁ। লেখাপড়া সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে? তোমার আছে? তোমাদের ফ্যামিলিতে কেউ লেখাপড়া শিখেছে? আমাদের মাঝে থাকে আমি জানি। আবার তর্ক করছো? হ্যাঁ, আমি বলছি লেখাপড়া শিখা। দাদা কাকে বলছো? আমার কাকে বলবো? একে বলছি। ও একা বৌদিকে? হ্যাঁ। আমি ভাবলাম তুমি পাড়ার পাঁচজনকে শোনা। কি করবো? না, পাড়ার ও পাড়ার মোড় থেকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, বা শুনছে যে দেবতা যেমন তো বলে যে মেয়েকে স্কুল চালিয়ে দাও, লেখাপড়া কিছু দরকার নেই। যত সব রাবিশ। কি বললে? রবি ছেলেরা লেখাপড়া থেকে 2 পয়সা রোজগার করে আনবার জন্য, মেয়েরা থেকে কি করবে? ওর ব্যাংক তো দুনিয়ার খবর রাখবে কি করে? এই যে মেয়েরা সব ট্রামে বাসে ঝুলতে ঝুলতে লাল দিঘি যাচ্ছে, তারা পিকনিক করতে যাচ্ছে। দাদা আমি তারা রোজগার করছে না। কি আমার বুদ্ধি ঢেকে বিয়ের পর সে রোজগারের পয়সা তো মেয়ে ছোট বাড়িতে গিয়ে উঠে, তাতে বাপ মায়ের সুবিধাটা কি হচ্ছে শুনি? না হচ্ছে না। উঠায় উঠায় বলছে জাগো মা, জাগো। বাড়ি বাবারে পড়তে বলেছে, কার কথা শুনবো? এই তো বইতেও তো লেখা রয়েছে যে পিতা মাতার অবাধ্য হইও না। ওদের আর কি লিখে দিয়ে তো খালাস, এখন আসো মেয়ের সাথে করো। ডেকে আর গে না, ওই দেখো কত লোক। কি করিস? আমি হচ্ছে আমার জ্বালা। হ্যাঁ আমাকে নিয়ে তো তোমার যত জ্বালা হচ্ছে। এই টানছে দেখো, বস্তাটা থাকো বল, যা হচ্ছে খেয়ে যাবে। আচ্ছা কি বুঝলি? খুবই গোলমেল। এক কাজ করো না দাদা, বৌদির সঙ্গে একটা পঞ্চশীল চুক্তি করে ফেলো না। মানে ওই সহ অবস্থান নীতি। কোন নীতিও মান না, যেভাবে চেঁচাচ্ছে সমানে সেইভাবে চেঁচিয়ে যাবে। আরে তুই ওকে জানিস? মামা তুই যাই বলো, চেঁচামেচি করুন কি যাই করুন, বৌদি মন খুব ভালো। হ্যাঁ না না, সেটা মানো কিনা বল। না না মানো কিনা? চা হয়ে গেছে, খাবে এসো। যাই। আমিও তো কারখানা থেকে ডাকলে ঠাকুর তো দূর। বাবা তুমি তো গোড়াতেই গলত করে বসে আছো। না না, তুমি তো গ্রামারই ভুল করেছো। ধরো গৌরবে বহু আছে, কিন্তু কলহে কোনো তো এক বছর। কিন্তু না ডাকলে তো আমি যখন দেখেছি। না না দাদা, আরে আমার নাম বলে তোমার তুমি বলবা।